আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি নীরা ফেরদৌস, আমি রিদওয়ানা বিনতে জলিল। বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কুয়ালালামপুরে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস এই কথা জানান। মালয়েশিয়ার শীর্ষ টেলিকম সংস্থা আজিয়াটাকে বাংলাদেশে 5G পরিষেবা চালু এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শাকিলা করিমের প্রতিবেদনে দেখুন এর বিস্তারিত। সফরের প্রথম দিনে পুত্রজায়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। পরে পুত্রজায়ায় প্রশাসনিক ভবনে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী প্রস্তুতি চলছে। মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশ্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময়। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। রোহিঙ্গা সংকট নিয়েও তিনি বলেন, ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহায়তা প্রয়োজন। দুই দেশের প্রতিরক্ষার সহায়তা, জ্বালানি, কৌশলগত শিক্ষা ও ব্যবসা বাণিজ্য নিয়ে 5টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম বিষয়ে সই হয় 3টি নোট অফ এক্সচেঞ্জ। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ায় সুযোগ দিন, এমন আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পর্যায়ক্রমে তাদের সকল পরিকল্পনা বাস্তবায়ন করবে। জনগণের কল্যাণে কাজ করতে দেশবাসীর সহযোগিতা এবং সমর্থন চায় বিএনপি। বিএনপির আগামীর রাজনীতি কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রচলিত রাজনীতির দিন ফুরিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। কথার ফুলঝুরি নয়, পরিকল্পনার বাস্তবায়ন করতে চায় বিএনপি। বলেন, দেশের জনসংখ্যাকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ করে গড়ে তুলতে পারলে জনশক্তি হবে আশীর্বাদ। সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা এবং বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি। বাস্তবায়ন কিভাবে আমরা করব। আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ যুবশক্তির কাছে আমার আবেদন, আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের 1.5 দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল নারী, পুরুষ, ছাত্র, তরুণ, যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন।
বিএনপি আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতায় আসতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের এখন থেকেই কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের দিকে আঙ্গুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে। একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সরকারের সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। রুদ্র রফিকের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে আরাফাত রহমান কোকোকে অকালে চলে যেতে হতো না। এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের। নির্বাচন নিয়ে এখনও একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী। তারা নানাভাবে, নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে গত ১.৫ দশকে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এখন একটি নির্বাচন দরকার। আগামী যে ভোট যুদ্ধ হবে, সেই যুদ্ধকে যাতে আমরা সঠিকভাবে কেউ যাতে বানচাল করতে না পারে, সেই ষড়যন্ত্রের দিকে খেয়াল রেখে আমাদেরকে সজাগ থাকতে হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সব দলের সহযোগিতা করা প্রয়োজন। নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা না করে তাহলে আমি বলবো নির্বাচন অনিশ্চিত। পরে কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বরচন্দ্র রায়। আমি ধন্যবাদ জানাই আপনাদের। রুদ্র রফিক, RTV, ঢাকা। মৌলিক সংস্কার করে নির্বাচন চায় দেশের ৮৮% মানুষ। আর সাংবিধানিক সংস্কার, আইন ও শাসন ব্যবস্থা, নির্বাচন, ক্ষমতার ভারসাম্যে সংস্কার চায় ৮২% মানুষ। এছাড়া এক ব্যক্তিকে সর্বোচ্চ ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯% মানুষ। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জাতীয় সনদ নিয়ে জনমত যাচাইয়ের জরিপ প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে আগামীতে ক্ষমতায় যারা আসবে তারাও ফ্যাসিস্ট হবে এবং ৫০ বছরও দেশের পরিবর্তন আসবে না। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। জরিপে উঠে এসেছে, সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দিয়েছে ৮৮% মানুষ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ৮৩%, শাসন পদ্ধতি পরিবর্তন ৯০%, নির্বাচনী সংস্থার সংস্কার ৮৭%, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, প্রার্থী মনোনয়ন, সংগঠন কাঠামোর পরিবর্তনের পক্ষে ৯১% মানুষ মত দিয়েছে। বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে নির্বাচন করলে আবারও ফ্যাসিস্টের জন্ম নেবে। শেখ হাসিনার সরকারের আমলে শেখ হাসিনা তো এই বিদ্যমান যে পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান
তাকে স্বৈরাচার হওয়ার ব্যাপারে সহায়তা করেছে। এটার পরিবর্তন হওয়া দরকার। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, এবং ওই পরিবর্তনটা যাতে সুনিশ্চিত হয় সেই জন্যই তারা ভোট দিতে চায়। আলোচকরা বলেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে ঢেলে না সাজালে দুর্বৃত্তায়নের হাত থেকে বাংলাদেশের মুক্তি মিলবে না। সেই রাষ্ট্র ব্যর্থ হয় যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না। দেখবেন আমাদের সংসদের প্রতিষ্ঠান কাজ করে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কোনো কমিশন, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে না। দেখেছে ভোট দেওয়ার পরে প্রতারিত হয়, যাদেরকে নির্বাচন ইশতেহার দেয়, নির্বাচিত হওয়ার পরে তারা সেগুলো ভুলে যায়। কাজে আস্থা ফেরত আনাটাও কিন্তু অনেক জরুরি। কেবল ভোট না, ভোটের পরে যে কারণে আমি ভোট দিলাম সেই ইশতেহার যেন পূরণ হয়, সেই গুড গভর্নেন্স যেন বাংলাদেশে থাকে, আইনের শাসন যেন থাকে, আমার আপনার টাকা যেন পাচার না হয়। পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা, সেটা কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নাই। প্রস্তাবিত জাতীয় সনদে নাগরিক সমাজের পক্ষ থেকে 22টি সুপারিশ তুলে ধরা হয়। আতিকা রহমান, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে রংপুর নগরীর স্টেশন রোডে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। পরে দুর্নীতি প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি, এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। 2024 আগস্ট থেকে 2025 পর্যন্ত আওয়ামী লীগ সরকার পতনের পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রায় 1.5 শতাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের হিসাব অনুযায়ী গত 1 বছরে দুদকের মামলা হয়েছে 452টি, যার বিপরীতে আসামির সংখ্যা 1743 জন। চার্জশিটের পরিসংখ্যানে আসামির বিপরীতে 80% হলেও আসামি গ্রেফতারের সংখ্যা হতাশাজনক। দুদক বলছে, আসামি গ্রেফতার অনেকটা নির্ভর করে পুলিশের উপর। 452টি মামলায় আসামি করা হয়েছে 1743 জনকে, আর গত 1 বছরে, গত আগস্ট থেকে 25 জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে 1443 জনের নামে। যখন তদন্ত কর্মকর্তা মনে করেন যে আসামি আসলে হেফাজতে নেওয়া দরকার, গ্রেপ্তার করা দরকার, দুদক তখন কমিশনের অনুমোদন ক্রমে সেই আসামিদের গ্রেপ্তার করা হয়। খাদের কিনারে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে এখনও প্রাতিষ্ঠানিক, পদ্ধতিগত এবং সংশ্লিষ্টদের অসহযোগিতাকে বড় বাধা হিসেবে দেখছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আকাঙ্ক্ষা অনুযায়ী সাফল্য না এলেও কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয়েছে বলেও মনে করেন তিনি। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক 15% নামানোর চেষ্টা চলছে। সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। জাহিদ রহমানের রিপোর্ট। 1 বছরের কর্মপ্রচেষ্টার ফিরিস্তি তুলে ধরতে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন অর্থ উপদেষ্টা। তুলে ধরেন বর্তমান চিত্র। 3টা পর্যায়ে কিন্তু আমাদের প্রবলেম। প্রতিষ্ঠানগুলো অনেকগুলো কিন্তু প্রায় ধ্বংসের পথে। এর সাথে আছে প্রসেসগুলো, অনেক প্রসেস ভায়োলেট করে, প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু ফলো করা হয় না। আর তৃতীয়ত হলো মানুষ। যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো মানুষ তাকে বদলে যায় নাই, হয়তো বদলে গেছে কয়েকজনকে আমরা বুদ্ধি করেছি। দেশের অর্থনীতির অবস্থা উন্নতিতে নেওয়া সংস্কার ফেব্রুয়ারির মধ্যে যতটুকু সম্ভব সরকার করবে। অনেক কিছু কিন্তু হয়তো আপনার এক্সপেকটেশন আছে, এগুলো আমি স্বীকার করি। সব কিছু একেবারে দেখা যাচ্ছে প্রকাশ্য হবে সেটা না,
কিন্তু ভেতরে অনেক কিছু রিফর্ম হয়েছে। অন্যদিকে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে 2025-26 অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $6,350 কোটি নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্ক আরও কমানো নিয়ে এখনও আশাবাদী সরকার। 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে। স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজের আমদানির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। এছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে পাম অয়েলের দাম লিটার প্রতি 19 টাকা কমানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদ রহমান, RTV, ঢাকা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 10 কোটি টাকার মানহানির এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম অভিযোগ করেন, এক বিএনপি নেতার চাঁদাবাজির খবর প্রকাশ করায় পরিকল্পিতভাবে সাংবাদিককে হত্যা করা হয়েছে। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দিনের স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখানো এবং কোচিং সেন্টার বন্ধ সহ 8 দফা দাবি জানিয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকেরা। মঙ্গলবার সকাল 10টার দিকে দিয়াবাড়ি গোল চত্বরে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেন। এ সময় নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ, রানওয়ে থেকে স্কুল সরিয়ে নেওয়া অথবা রানওয়ের অবস্থান পরিবর্তন সহ 8 দফা দাবি জানানো হয়। মাইলস্টোন সহ সারা বাংলাদেশে শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে, আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত বাচ্চাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, চিকিৎসার খরচ। কেবল চালের দাম বাড়ানোর কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে চলতি অর্থ বছরের কৃষি এবং পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৃত কৃষকরা যেন ঋণ পান সেই ব্যবস্থার কথা জানান। বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। তবে সরকারের ভুল আমদানি নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। 5টি ইসলামী ব্যাংক একীভূত হলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে না বলে আবারও আশ্বাস দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। 2025-26 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগের অর্থ বছরের চেয়ে 2.63% বেশি। কৃষি ঋণের সব কি কৃষকের কাছে পৌঁছায় কিনা, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আমরা এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা একটা পর্যালোচনা করছি। আমরা চাই 100% কৃষি ঋণ কৃষকের কাছে যায়, দালালের কাছে যেন না যায়। বর্তমানে যে অবস্থা তার চাইতে এটা অবস্থা অনেক ভালো হবে। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নাই। 20 আগস্টের মধ্যে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ বহাল না করলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও সহ মার্চ ফর ঢাকা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই ঘোষণা তাদের অভিযোগ, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে সম্প্রতি পরিপত্র জারি করেছে সরকার। এই পরিপত্রের মাধ্যমে চরম বৈষম্যমূলক মনে করছেন তারা। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব এর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব
মোতাকাব্বির আহমেদ। সকালে তিনি অফিসে পৌঁছলে অফিস স্টাফরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তার দায়িত্বকালে স্বচ্ছতা এবং সততার সাথে একটি অবাধ, নির্ভেজাল এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মোতাকাব্বির আহমেদ। এর আগে গত 4 অগস্ট সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমি আসলে সকলের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে আগাতে চাই এবং একটা নির্ভেজাল, একটা স্বচ্ছ, সকলের মতের ভিত্তিতে যেন একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যেন আমি এখান থেকে যেতে পারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় সংস্কার এবং নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, যথাযথ সময়ে নির্বাচন হতে হলে যারা শহীদ হয়েছিলেন তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। এএফসি চ্যালেঞ্জ লিগে সিরিয়ান ক্লাব আল কারামার বিপক্ষে মাঠে নামার আগে বড় জটিলতায় পড়েছে বসুন্ধরা কিংস। কাতারের দোহায় দলের সঙ্গে নবনিযুক্ত হেড কোচ সার্জিও ফারিয়াসের যোগ দেওয়ার কথা থাকলেও ঘটেছে অদ্ভুত ঘটনা। কাতারে না এসে এই কোচ যোগ দিয়েছেন ইরাকের ক্লাব ডুহুক স্পোর্টসে। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের আজকের ম্যাচে কোচহীন অবস্থায় খেলতে হবে বসুন্ধরা কিংসকে। এর ফলে এএফসি থেকে জরিমানার সম্মুখীন হতে পারে ক্লাবটি। দলের সঙ্গে থাকা সহকারী 2 কোচ এই ম্যাচে ডাগ আউট সামলাবেন বলে জানা গেছে। এদিকে ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দ্য কিংসরা। কাতারের সুহিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 11:30টায়। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।